হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্প দ্য লিটল গ্রিন মনস্টার। বাংলা ভাষায় নতুন নতুন গল্প শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবে চ্যানেলের পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, দ্য লিটল গ্রিন মনস্টার। আমার স্বামী যথারীতি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, আর আমি কি করব তা ভেবে পাচ্ছিলাম না। আমি জানলার পাশের চেয়ারটায় একা বসে রইলাম। পর্দার ফাঁক দিয়ে বাইরের বাগানের দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। বাগানটার দিকে তাকিয়ে থাকার বিশেষ কোনো কারণ যে ছিল তা নয়, আসলে আমার করার মতো কিছুই ছিল না। আমি ভাবছিলাম, এভাবে বসে তাকিয়ে থাকলে আজ হোক বা কাল হয়তো করার মতো কিছু একটা মাথায় আসলেও আসতে পারে। বাগানের এত সব জিনিসের মধ্যে ওক গাছটার দিকেই আমি সবচেয়ে বেশি তাকাতাম। ওটা ছিল আমার ভীষণ প্রিয় গাছ। ছোটবেলায় আমি নিজেই এই ওক গাছটা পুঁতেছিলাম এবং ধীরে ধীরে ওটাকে বড় হতে দেখেছি। ওটাকে আমি আমার এক পুরনো বন্ধু বলেই মনে করতাম। মনে মনে সবসময় ওর সাথে কথাও বলতাম। সেদিনও বোধহয় আমি ওক গাছটার সাথেই কথা বলছিলাম। কিসের ব্যাপারে বলছিলাম তার মনে নেই। আর কতক্ষণ যে সেখানে বসেছিলাম তাও জানি না। বাগানের দিকে তাকিয়ে থাকলে সময় যেন কিভাবে কেটে যায়। টের পাওয়ার আগেই চারপাশ অন্ধকার হয়ে এলো। আমি নিশ্চয়ই বেশ কিছুক্ষণ সেখানে বসেছিলাম। তারপর হঠাৎ করেই একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা দূর থেকে আসছিল, একটা অদ্ভুত চাপা ঘষা লাগার মতো শব্দ। প্রথমে ভেবেছিলাম শব্দটা আমার ভেতরের একদম গভীর স্থান থেকে আসছে। আমি হয়তো কাল্পনিক কিছু শুনছি। আমার শরীর ভেতরে ভেতরে যে অন্ধকার গুটি বুনছিল, এ যেন তারই দেওয়া কোনো সতর্কবার্তা। আমি শ্বাস বন্ধ করে কান পেতে শুনলাম। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে শব্দটা আমার দিকে এগিয়ে আসছিল। ওটা কি ছিল আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু শব্দটা শুনে আমার গা শিউরে উঠল। গাছটার গোড়ার কাছের মাটিটা ফুঁড়ে ওপরের দিকে উঠে আসতে লাগলো, যেন কোনো ঘন ভারী তরল ভেসে উঠছে। আমি আবারও আমার শ্বাস চেপে ধরলাম। তারপর মাটিটা ফেটে গেল এবং ঢিপির মতো মাটি ধসে পড়ে একজোড়া ধারালো থাবা বেরিয়ে এলো। আমার চোখ দুটো সেগুলোর ওপর স্থির হয়ে গেল, আর দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। কিছু একটা হতে চলেছে, মনে মনে নিজেকে বললাম। এই শুরু হলো। থাবাগুলো মাটিতে খুব জোরে আঁচড় কাটতে লাগলো, আর দেখতে দেখতে মাটি ফেটে একটা খোলা গর্ত তৈরি হলো, যেখান থেকে একটা ছোট সবুজ দানব হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। দানবটার শরীরটা চকচকে সবুজ আঁশে ঢাকা ছিল। গর্ত থেকে বেরিয়েই সে গা ঝাড়া দিল, যাতে গায়ে লেগে থাকা মাটির কণাগুলো ঝরে পড়ে। তার একটা লম্বা অদ্ভুত নাক ছিল, যার সবুজ রংটা অগ্রভাগের দিকে ক্রমশ গাঢ় হয়ে আসছিল। নাকের একদম শেষ প্রান্তটা চাবুকের মতো সরু ও সুচালো ছিল, কিন্তু প্রাণীটার চোখ দুটো ছিল একদম মানুষের মতো। সেগুলো দেখা মাত্রই আমার শরীরের ভেতর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। চোখ দুটির মধ্যে অনুভূতি প্রকাশ পাচ্ছিল, ঠিক যেমন আপনার বা আমার চোখে ফুটে ওঠে, কোনো দ্বিধা ছাড়াই, কিন্তু ধীরে ধীরে ও ভেবেচিন্তে দানবটি আমার বাড়ির সামনের দরজার দিকে এগিয়ে এলো এবং তার সরু নাকে ডগা দিয়ে দরজার কড়া নাড়তে শুরু করলো। খটখটে ঠক ঠক শব্দটা পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো।
দানবটি যাতে বুঝতে না পারে আমি ভেতরে আছি, তাই আমি চুপি চুপি ধীর পায়ে পেছনের ঘরে চলে গেলাম। আমি চিৎকারও করতে পারছিলাম না। এই এলাকায় শুধু আমাদের একটাই মাত্র বাড়ি, আর আমার স্বামী মাঝরাতের আগে কাজ থেকে ফিরবে না। আমি যে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব তারও উপায় ছিল না, কারণ আমাদের বাড়ির দরজা মোটে একটাই, আর ঠিক সেটির বাইরে এখন সেই ভয়াবহ সবুজ দানবটি দাঁড়িয়ে আছে, কড়া নাড়ছে। আমি যতদূর সম্ভব চুপচাপ শ্বাস নেওয়ার চেষ্টা করলাম। ঘরে না থাকার ভান করে রইলাম, এই আশায় যে প্রাণীটা একসময় হাল ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু সবুজ দানবটা হাল ছাড়ল না। দরজায় কড়া নাড়ার পর সে তার নাক দিয়ে তালার ফাঁক ফোকরে স্পর্শ করতে লাগলো। মনে হলো তালাটা খুলে ফেলতে তার বিন্দু মাত্র বেগ পেতে হলো না, আর অমনি দরজাটা সামান্য ফাঁক হয়ে খুলে গেল। দরজাটাকে পাশ কাটিয়ে সবুজ দানবের নাকটা ভেতরের দিকে ঢুকলো, তারপর সেখানেই স্থির হয়ে গেল। ফনা তুলে থাকা সাপের মতো সবুজ দানবটা অনেকক্ষণ নিঃশব্দে স্থির হয়ে রইল, যেন বাড়ির ভেতরের পরিবেশ কেমন তা পরখ করে দেখছিল। আমি নিজেকে বললাম, আমি যদি জানতাম এরকমটা ঘটতে চলেছে তবে দরজার কাছেই দাঁড়িয়ে ওর নাকটা কেটে ফেলতে পারতাম। রান্নাঘরে প্রচুর ধারালো ছুরি ছিল। মনে এই চিন্তাটা আসতে না আসতেই প্রাণীটা দরজার পাশ কাটিয়ে হাসতে হাসতে এগিয়ে এলো, যেন সে আমার মন পড়ে ফেলছে। তারপর সে কথা বলল। তোতলাচ্ছিল না ঠিকই, তবে কিছু নির্দিষ্ট শব্দ বারবার বলছিল, যেন সে এখনো সেগুলো শেখার চেষ্টা করছে। ছোট্ট সবুজ দানবটি বলল, তাতে তোমার কোনো লাভ হতো না, কোনো লাভ হতো না। আমার নাকটা টিকটিকির লেজের মতো, এটা বারবার গজিয়ে ওঠে, আরো শক্ত, আরো লম্বা হয়ে, আরো শক্ত, আরো লম্বা হয়ে। তুমি যা চাও ঠিক তার উল্টোটাই পেতে পেতে। তারপর সবুজ দানবটা অনেকক্ষণ ধরে তার চোখ দুটোকে গোল গোল করে ঘোরাতে লাগলো, ঠিক যেন দুটো অদ্ভুত লাটিম। ওহ না, আমি মনে মনে ভাবলাম, ও কি মানুষের মনের কথা পড়তে পারে? আমার চিন্তা ভাবনা অন্য কেউ জেনে ফেলুক তা আমি একদম পছন্দ করি না, বিশেষ করে যখন সেই কেউ এমন একটা ভয়াবহ আর রহস্যময় ছোট প্রাণী হয়। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি ভয়ে ঘেমে একাকার হয়ে গেলাম। এই দানবটা আমার সাথে কি করতে চলেছে? আমাকে খেয়ে ফেলবে নাকি মাটির নিচে নিয়ে যাবে? উফ! যাই হোক, অন্তত জিনিসটা এতটাও কুৎসিত নয় যে তার দিকে তাকানোই যাবে না, সেটা একটা ভালো দিক। এই সবুজ আঁশযুক্ত দানবটার শরীরে ছোট ছোট গোলাপি রঙের হাত পা রয়েছে, আর হাত পায়ের শেষে লম্বা লম্বা নখ। যত বেশি করে ছোট্ট দানবটাকে দেখছিলাম মনে হচ্ছিল ওগুলো দেখতে বেশ মিষ্টি, আর আমি এটাও বুঝতে পারছিলাম যে প্রাণীটির আমাকে কোনো ক্ষতি করার মানসিকতা ছিল না। অবশ্যই না। নিজের মাথাটি একপাশে একটু কাত করে দানবটি আমাকে বলল। যখনই সে নড়াচড়া করছিল তার গায়ের আঁশগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে শব্দ করছিল, ঠিক যেমন টেবিলে গাদাগাদি করে রাখা কফির কাপে একটু ধাক্কা লাগলে টুংটাং শব্দ হয়। দানবটা আবার বলল, কি ভয়ানক একটা চিন্তা ম্যাডাম। আমি অবশ্যই আপনার কোনো ক্ষতি করতে চাই না, কোনো ক্ষতি না, কোনো ক্ষতি না। সুতরাং আমার ধারণাটাই ঠিক ছিল। আমি ঠিক কি চিন্তা করছিলাম তা সে হুবহু টের পাচ্ছিল। সবুজ দানবটা আবারও বলল, ম্যাডাম, 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 আপনি কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আমি আপনাকে একটা প্রস্তাব দিতেই এখানে এসেছি, অনেক 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 গভীর পাতাল থেকে। আমাকে হামাগুড়ি দিয়ে এতটা ওপরে, এতটা পথ ওপরে উঠে আসতে হয়েছে।
ভয়ঙ্কর, পুরো ব্যাপারটা ভীষণ ভয়ঙ্কর ছিল। আমাকে খুঁড়তে হয়েছে, খুঁড়তেই হয়েছে, খুঁড়তেই হয়েছে। দেখুন না, খুঁড়তে গিয়ে আমার নখগুলোর কি দশা হয়েছে। আমি যদি আপনার কোনো ক্ষতি করতে চাইতাম তবে কোনোদিনই এত কিছু করতে পারতাম না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে এতটাই ভালোবাসি যে মাটির অত গভীরে আর কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। আমি হামাগুড়ি দিয়ে আপনার কাছে উঠে এসেছি। আমাকে আসতেই হতো, আসতেই হতো। ওরা সবাই আমাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু আমি আর সহ্য করতে পারছিলাম না। আর দয়া করে একটু ভাবুন, এর জন্য কতটা সাহসের প্রয়োজন হয়েছিল, কতটা সাহস। আমার মতো একটা প্রাণী আপনাকে বিয়ের প্রস্তাব দেবে, এটাকে যদি আপনি অভদ্রতা আর ঔদ্ধত্য বলে মনে করেন তবে কি হবে? আমি মনে মনে বললাম, কিন্তু এটা তো সত্যি অভদ্রতা আর ঔদ্ধত্য। কি অভদ্র পুচকে একটা প্রাণী তুমি, আমার ভালোবাসা চাইতে এসেছো। আমার মনে এই চিন্তাটা আসা মাত্রই দানবটার মুখে এক গভীর বিষাদের ছায়া নেমে এলো। আর সেই অনুভূতি প্রকাশ করার জন্যই যেন দানবটার গায়ের আঁশগুলো বেগুনি রং ধারণ করলো। তার পুরো শরীরটাও যেন খানিকটা সংকুচিত হয়ে এলো। এই পরিবর্তনগুলো দেখার জন্য আমি হাত দুটো বুকে জড়ো করে দাঁড়ালাম। হয়তো যখনই তার অনুভূতির পরিবর্তন হবে তখনই এমন কিছু ঘটবে। আর হতে পারে তার এই কুৎসিত চেহারার আড়ালে লুকিয়ে আছে একেবারে কোমল তুলতুলে এক হৃদয়, যেটা একেবারে নতুন মার্শমেলোর মতোই অত্যন্ত নরম, যা সহজেই ভেঙে যায়। যদি তাই হয় তবে আমি নিশ্চিত যে আমি জিতে যেতে পারবো। আমি চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিলাম। তুমি সত্যি সত্যি একটা কুৎসিত পুঁচকে দানব, জানো তো? আমার মনের মধ্যেই আমি সবচেয়ে জোর গলায় চিৎকার করে বললাম, এত জোরে যে তা আমার হৃদয়কে কাঁপিয়ে দিল। তুমি সত্যি একটা কুৎসিত পুঁচকে দানব। দানবটার আঁশের বেগুনি রং আরো গাঢ় হয়ে উঠল, আর দানবটার চোখ দুটো এমন ভাবে বেরিয়ে আসতে লাগলো যেন আমার পাঠানো সমস্ত ঘৃণা ওগুলো শুষে নিচ্ছিল। তার চোখ দুটো পাকা সবুজ ডুমুরের মতো বেরিয়ে এলো, আর সেগুলো থেকে লাল রসের মতো অশ্রু গড়িয়ে পড়ে মেঝেতে আছড়ে পড়তে লাগলো। আমি আর সেই দানবটাকে ভয় পাচ্ছিলাম না। তার সাথে যে সমস্ত নৃশংস কাজ করতে চেয়েছিলাম মনের ভিতর সেগুলোর ছবি আঁকলাম। মনের মধ্যেই মোটা তার দিয়ে তাকে একটা ভারী চেয়ারে বাঁধলাম এবং নিডল নোজ প্লায়ার্স দিয়ে একটা একটা করে তার গায়ের আঁশগুলো গোড়া থেকে উপড়ে ফেলতে লাগলাম। একটা ধারালো ছুরির ডগা উত্তপ্ত করে আবার কখনো গরম সোল্ডারিং আয়রন দিয়ে দানবটাকে কষ্ট দিতে লাগলাম। তার জন্য কল্পনা করা প্রতিটা নতুন নির্যাতনের সাথে সাথে দানবটা এমন ভাবে কেঁপে উঠছিল, ছটফট করছিল আর যন্ত্রণায় কোকিয়ে উঠছিল যেন ঘটনাগুলো সত্যিই ঘটছে। সে তার চোখ থেকে রঙিন জল ফেলছিল এবং মেঝেতে ঘন তরলের পিণ্ড ছড়িয়ে দিচ্ছিল। দানবটার কান থেকে গোলাপের সুগন্ধযুক্ত ধূসর বাষ্প নির্গত হচ্ছিল। তার চোখ দুটো আমার দিকে তিরস্কারের এক অস্বস্তিকর দৃষ্টি হানছিল। দয়া করে ম্যাডাম, ওহ দয়া করে, আমি আপনার কাছে মিনতি করছি, আমার সম্পর্কে এমন ভয়াবহ কথা ভাববেন না। সে কেঁদে উঠল। আপনার প্রতি আমার কোনো খারাপ ভাবনা নেই, আমি কখনোই আপনার কোনো ক্ষতি করব না। আপনার জন্য আমার মনে যা আছে তা কেবলই ভালোবাসা, শুধু ভালোবাসাই। আমি দানবটার এইসব কথা শুনতে অস্বীকার করলাম। মনে মনে বললাম, হাস্যকর কথা বলো না। তুমি আমার বাগান থেকে হামাগুড়ি দিয়ে উঠে এসেছো, বিনা অনুমতিতে আমার দরজার তালা খুলেছ, আমার ঘরে ঢুকেছ,
আমি তোমাকে কখনোই এখানে আসতে বলিনি। আমার যা খুশি তাই ভাবার অধিকার আছে। মনে মনে এতক্ষণ যা করছিলাম সেটাই করে যেতে লাগলাম। সেই প্রাণীটার প্রতি ক্রমশ আরো ভয়াবহ ভাবনা ভাবতে লাগলাম। যেসব যন্ত্র ও সরঞ্জামের কথা মাথায় আসছিল তার সবকটি দিয়ে নিজের মনের মধ্যেই সবুজ দানবটার শরীর কেটে টুকরো টুকরো করছিলাম আর যন্ত্রণা দিচ্ছিলাম। জীবিত দানবটাকে নির্যাতন করার এবং যন্ত্রণায় ছটফট করানোর মতো যত উপায় সম্ভব তার কোনোটাই বাদ রাখলাম না। তাহলে দেখো ছোট দানব, একটা মেয়ে মানুষ কেমন সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি তোমার সাথে কি কি করতে পারি সেই ভাবনার কোনো শেষ নেই, আমি বললাম। কিন্তু শীঘ্রই দানবটার অবয়ব আবছা হতে শুরু করলো। এমনকি তার শক্ত সবুজ সুচালো নাকটাও শুকিয়ে এমন কুকড়ে গেল যে সেটা একটা পোকার থেকে বড় দেখাচ্ছিল না। মেঝেতে ছটফট করতে করতে দানবটা ওর মুখটা নেড়ে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, যেন আমাকে কোনো শেষ বার্তা দেওয়ার জন্য, কোনো প্রাচীন জ্ঞান বা গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার জন্য তার ঠোঁট দুটো খোলার আপ্রাণ চেষ্টা করছিল। মনে হচ্ছিল যেন দানবটা আগে সেটা আমাকে জানাতে ভুলে গিয়েছিল। কিন্তু তা হওয়ার আগেই দানবটার মুখটা এক যন্ত্রণাদায়ক নিস্তব্ধতায় স্থির হয়ে গেল এবং শীঘ্রই তা ঝাপসা হয়ে মিলিয়ে গেল। দানবটাকে এখন আর সন্ধ্যার ফ্যাকাশে ছায়ার চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল না। বাতাসে ভেসে থাকা তার বিষণ্ণ ফোলা চোখ দুটোই শুধু অবশিষ্ট ছিল। তাতে কোনো লাভ হবে না, আমি মনে মনে দানবটার উদ্দেশ্যে ভাবলাম। তুমি যত খুশি দেখতে পারো, কিন্তু তোমার কিছু বলার ক্ষমতা নেই, তোমার কিছু করারও ক্ষমতা নেই। তোমার অস্তিত্ব শেষ, চুকে গেছে, সমাপ্ত। শীঘ্রই দানবটার চোখ দুটো শূন্যতায় মিলিয়ে গেল আর ঘরটা রাতের অন্ধকারে ভরে উঠল। আর এইখানেই শেষ হলো আজকের গল্প। ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।